নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। দর্শক, আপনারা জানেন যে নাগরিকের এই সংবাদ বিশ্লেষণে আমরা মূলত ঘটে যাওয়া নানা সংবাদের বিশ্লেষণ করার চেষ্টা করি, ভেতরকার খবর দর্শকদেরকে জানাবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। এই বিষয়ে আজকে আমাদের সাথে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন সহকর্মী অলিয়াল রনি। রনি, আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত। রনি, আমরা জানি যে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে সেটার ভিতরকার খবরগুলো দর্শকদেরকে জানাবার চেষ্টা করি। আজকে আমরা যেটি আলাপ করব সেটি হচ্ছে, আপনি জানেন যে বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা সেটি নিয়ে আলাপ করব, এবং কি সাথে ট্রাইব্যুনালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অর্থাৎ সাবেক আইজিপির যে সাক্ষ্য গ্রহণ চলছে সেটি নিয়ে আমরা আলাপ করব। শুরুতে আমরা 21শে আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। সেটি তো 2004 সালে সাবেক বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন আওয়ামী লীগের প্রধান, তার বঙ্গবন্ধু এভিনিউতে যে সমাবেশ হয়েছিল সেখানে গ্রেনেড হামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে মামলা হয়। সেই মামলায় এসে আমরা জানি 2018 সালে বিচারিক আদালতে একটি রায় হয়, সেখানে 19 জনের ফাঁসি এবং তারেক রহমান সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং আরো বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড সহ নানা ধরনের শাস্তি হয়। আজকে অর্থাৎ এই মামলা থেকে আপিল বিভাগ অর্থাৎ যেটি সম্ভবত চূড়ান্ত নিষ্পত্তির দিকেই তো আজকে পৌঁছে গেল, বা কি হয়েছে আজকের এই মামলায় সেটি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। ধন্যবাদ আনোয়ার। এই মামলাটি নিয়ে বলার আগে আমি একটু পিছনের প্রেক্ষাপট টানতে চাই। সেটি হচ্ছে, দেখুন, যখন হচ্ছে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেটি 2008 সালে এবং 2004 সালে এবং 21শে আগস্ট, অর্থাৎ তারা কিন্তু একটি সন্ত্রাস বিরোধী সমাবেশ করতেছিল বঙ্গবন্ধু এভিনিউতে, আপনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগে। সেখানে কিন্তু বিকেল 5:22 আসলে এই হামলাটি ঘটে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলাটির বিচার কাজ, মানে বিশেষ করে আমি যদি আপনাকে বলি তাহলে দুটি মামলা হয়। একটি হচ্ছে হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয় এবং এই মামলার কিন্তু এই যেদিন থেকে ঘটে এরপরে কিন্তু অনেক দিন এই মামলা নিয়ে কোনো কাজকর্ম কিছুই হয়নি, অর্থাৎ নিশ্চুপই ছিলেন সবাই। পরবর্তীতে 2009 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, 2007 সালে এরপরে কিন্তু 2008 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন করে নতুন করে এই মামলাটি আবার প্রাণ ফিরে পায়। তখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলার তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয় এবং সিআইডি কিন্তু 22 জনকে অভিযুক্ত করে একটি তদন্ত দাখিল করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ যখন 2008 সালে আসেন এবং এরপরে কিন্তু 2009 সালে আওয়ামী লীগ অধিকতর তদন্ত করে সেটিকে কিন্তু একটি সম্পূরক অভিযোগ দায়ের করে এখানে কিন্তু আরো 30 জন আসামিকে নতুন করে অন্তর্ভুক্তি করা হয় এবং সেখানে কিন্তু নতুন করে নাম আসে, যে আমরা এখন বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার নামটিও কিন্তু তখন এই মামলাতে আসে। এখন দেখুন, এই মামলা হচ্ছে 2000। আপনি এটি বলতে চাচ্ছেন যে যখন তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের সেই সময়টি যখন মামলা তদন্ত করা হয় তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না, ব্যাপারটি এটি, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে অধিকতর তদন্তের জন্য আরো 30 জনকে অন্তর্ভুক্ত করে তখন এই তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়। জি জি জি, আপনি হচ্ছে 2008-07 সালে আমি যেটি বললাম যে 22 জনকে যখন আসামি করে অভিযুক্ত করা হয় তখন কিন্তু এখানে তারেক রহমানের নাম ছিলেন না, এখানে 22 জনের নাম ছিল এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন তারা অধিকতর তদন্তের স্বার্থে এখানে একটি তদন্ত করে এবং সেখানে সম্পূরক অভিযোগ দায়ের করে সেখানে তারেক রহমানকে নতুন করে অভিযুক্ত করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে দেখুন 2018 সালে কিন্তু এই মামলার হচ্ছে রায় বিচারিক আদালত দিয়ে থাকেন এবং সেখানে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে 19 জনকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন, তাকে সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে আরো 11 জনকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং সেই 2018 সাল থেকে কিন্তু এই মামলাটির তারা সাজা ভোগ করতেছিলেন। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ছিলেন না, তিনি বিদেশে ছিলেন, তিনি কিন্তু এই মামলায় সাজা ভোগ করতেছিলেন না। এছাড়া হচ্ছে আপনার এই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু কারাগারেই ছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত। তো হচ্ছে দেখুন, এই মামলা যেহেতু চলতেছিল এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মামলায় কিন্তু নতুন করে আবার প্রাণ ফিরে পায় বা চাঞ্চল্যকর হয়ে ওঠে। এখন কিভাবে দেখুন সেটি, এই যে মামলায় যারা আসামি ছিলেন তারা কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদের যে একজন আইনজীবী ছিলেন তারা কিন্তু এই মামলা এসে নিম্ন আদালত যে রায়টি দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং সেটি কোথায় করেন? হাইকোর্টে করেন এবং যার ফলে কিন্তু এই যে মামলার হাইকোর্টে যে আপিল শুনানি চলতেছিল এবং সেটিকে কিন্তু আপিল শুনানি শেষে কয়েক দফা আপিল শুনানি শেষে এই মামলা আসলে রায় দেন হাইকোর্ট এবং সেই রায় কিন্তু এই মামলার রায় পর্যবেক্ষণে আপিল হাইকোর্ট যে বিষয়টি বলেন সেটি হচ্ছে যে আসলে এই যে আসামিদেরকে এখানে অন্তর্ভুক্তি করা হয়েছে সেই মামলার সাথে আসলে এদের কোনো সামঞ্জস্যতা ছিল না, অর্থাৎ তিনি এখানে যেটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই মামলাকে তৎকালীন সরকার প্রধান যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখন আবার পরবর্তী ক্ষমতায় এসেছে তখন আসলে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আসলে এই আসামিদেরকে এখানে যুক্ত করা হয়েছে এবং এটি বলে এই রায় পর্যবেক্ষণে এটি রেখে তারা কিন্তু সব আসামি যারা রয়েছেন তাদেরকে খালাস দেন, অর্থাৎ হাইকোর্ট থেকে তাদেরকে খালাস দেওয়া হয়েছিল। এরপরে নিশ্চয় রাষ্ট্রপক্ষ আপিল করেছে, ব্যাপারটি তো এটি। জি, এরপর হচ্ছে দেখুন এখানে রাষ্ট্রপক্ষ যেহেতু ছিলেন, অ্যাটর্নি জেনারেল এখন যিনি আছেন আসাদুজ্জামান তিনি ছিলেন এবং সেই সাথে হচ্ছে আইনজীবী যারা ছিলেন আসামি পক্ষে তারা কিন্তু এই মামলাতে যে তারা একদম চূড়ান্ত নিষ্পত্তি
যেতে চেয়েছেন, অর্থাৎ হাইকোর্টের পরে আমরা জানি যে আপিল বিভাগে একটি ধাপ থেকে যায়, অর্থাৎ এই মামলাটি নিয়ে পরবর্তীতে যাতে আর কোনো ঝামেলায় পড়তে না হয় বা আসামিদের জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি চেয়েছেন। এখন এই জন্য তারা কিন্তু আপিলের ধারস্থ হয়েছেন। তো সেই আপিলের ধারস্থ হয়েছেন তারা এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে গত বছরের 1 ডিসেম্বর তারা হচ্ছে আপিলের ধারস্থ হন এবং আপিলের ধারস্থ হয়ে তারা হচ্ছে আপিল বিভাগে শরণাপন্ন হন এবং সেখানে কিন্তু কয়েক দফা, বিশেষ করে 4টি শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আপিল করে না হচ্ছে যারা খালাস পেয়েছে আসামি পক্ষ থেকে? এখন দেখুন, এইখানে আপিলের ব্যাপারটি হচ্ছে কি যে কেউ করতে পারেন, কারণ হচ্ছে এখানে আসামি পক্ষের যেমন আপিল করার সুযোগ আছে, সেক্ষেত্রে যে ভিকটিম তার তো অবশ্যই থাকে এবং সেই সাথে যারা হচ্ছে যাদের বিরুদ্ধে করে বা হচ্ছে যে এইটার বাদী, তিনিও কিন্তু চাইলে যে আমি ন্যায় বিচার পাইনি, তিনিও কিন্তু আসলে আপিল করতে পারেন। সেক্ষেত্রে আপিলের সুযোগটি সবারই আছে। তো সেক্ষেত্রে যেহেতু আসামিরা অনেকদিন ধরেই জেলে ছিলেন এই মামলার, সেক্ষেত্রে তাদের পক্ষে যে আইনজীবীরা ছিলেন বা হচ্ছে তারাই চেয়েছেন যে এই মামলাটি আমরা চূড়ান্তভাবে নিষ্পত্তি করি, যাতে হচ্ছে ধরেন আমি বলছি না যে আওয়ামী লীগ খুব আর্লি আসতেছে বা হচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার আসে তখন এই সুযোগটা রোধ হয়ে যায়। সেটি নিয়ে আমরা আলাপ করব। তারপর আজকে হাইকোর্টের রায় নিশ্চয় বহাল রেখেছে বা কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা আদালত আজকের রায়ে? সেক্ষেত্রে দেখুন, আমি আপনাকে একটু আগে যে বিষয়টি বলেছি সেটি কিন্তু আজকে হাইকোর্ট আবারও বলেছেন, অর্থাৎ যে এই মামলাটি তৎকালীন সরকার প্রধান যারা ছিলেন, অর্থাৎ 2008-এর পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তখন তারা এসে আসলে এই মামলাটিকে রাজনীতিকরণ করেছে এবং রাজনীতিকরণে প্রকৃত এখানে অপরাধী যারা তারা এখান থেকে পার পেয়ে গিয়েছে এবং সেই সাথে রাজনীতির তৎকালীন তাদের বিরোধী মত যারা ছিল তাদেরকে আসলে এখানে নতুন করে সংযুক্ত করা হয়েছে এবং যার ফলে কি করেছে হাইকোর্ট, যে প্রধান বিচারপতি রিফাত আহমেদ তার নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তারা হচ্ছে সেই হাইকোর্টের রায় যেটি ছিল সেটি বহাল রেখেছে এবং বিচারিক আদালতের যে রায়টি ছিল সেটিকে আসলে স্থগিত করেছে। অলরেডি আমরা বিরতিতে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন রেখে যেতে চাই আপনার কাছে। আপনি এই যে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা যেটি, সেটি আজকে চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছে গেল। যদি ভবিষ্যতে কখনো এই সরকারের অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসে বা তাদেরও যদি আসলে, আমরা তো জানি যে নানাভাবে হচ্ছে সরকার চেঞ্জ হতে পারে, যদি কখনো বা আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তাহলে এই মামলা আবারও পুনরুজ্জীবিত করার আওয়ামী লীগের পক্ষে সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আনোয়ার। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন আসলে এটি এখন সবারই জানার ইচ্ছা বা আগ্রহ রয়েছে এখানে। দেখুন, এখন হচ্ছে কোনো সরকারি ক্ষমতায় নেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যিনি আছেন তিনি ক্ষমতায় রয়েছেন, হয়তো এরপরে বিএনপি আসতে পারে বা অন্য যে কোনো দল আসতে পারে। তো সেক্ষেত্রে বিএনপি আসলে তো আসলে কোনো কথাই নেই, কারণ হচ্ছে এই রায়টি তো তারা সর্বোচ্চ আদালত থেকেই নিয়ে এসেছেন, এরপরে তো আর যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে তো আসামিরা যখন খালাস পেয়েছেন তো খালাসই থাকবে। কিন্তু যদি অদূর ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন হচ্ছে আসলে এই মামলাটির ভবিষ্যৎ কি হবে, এই মামলাটি আবার নতুন করে প্রাণ ফিরে পাবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। তো হচ্ছে আপনাকে আমি বলি যে কোনো আপিল বিভাগ যদি কোনো রায় দিয়ে থাকে, সে রায়ের ফলে আসলে আপনি যদি রিভিউ করেন সেক্ষেত্রে 60 দিনের ভিতরে করতে হয়, অর্থাৎ 2 মাসের ভিতরে আপনি করতে পারবেন। যেহেতু রিভিউ সবাই করতে পারবে কিন্তু একটি নির্দিষ্ট একটি টাইম ফ্রেম থাকে। তো হচ্ছে যেহেতু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নাই বা হচ্ছে ক্ষমতায় আসার কোনো প্রশ্নও নেই 2 মাসের ভিতরে, তো হচ্ছে সেক্ষেত্রে এই মামলাটি তারা রিভিউ আবেদন করতে পারবেন তারা যদি ধরেন 20 বছর পর ক্ষমতায় আসে তখন। কিন্তু আসলে বাস্তবিক অর্থে যে আসলে কোনো সমাধান পাবেন কিংবা এই আসামিদের আসলে খালাস থেকে বের হয়ে অন্য কিছু সাজা হবে এরকম কিছু আসলে না। তো সুতরাং আমরা বলতে পারি প্রকৃতপক্ষে যে এখানে তারা আপিল করতে পারবেন বা রিভিউ করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে তেমন কোনো সুবিধা বয়ে আনবে না। মানে তারা যাবে কোথায়? যেহেতু হাইকোর্ট ডিভিশন থেকে হচ্ছে রায় হয়েছে, আবার আপিল করার পরেও তো একটি রায় আজকে হয়েছে, তাহলে যদি কখনো আপনি যেটি বলছেন অদূর ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ ফিরে আসে তখন আসলে তারা যাবে কোথায়? আপিল বিভাগে যাবে নাকি অন্য? আমরা তো জানি যে একদম চূড়ান্ত নিষ্পত্তির জন্য মাঝে মধ্যে রাষ্ট্রপতির কাছেও যাওয়া হয়, তাহলে তারা যাবে কোথায় আসলে? আনোয়ার দেখুন, এখানে হচ্ছে আপনার যখন আপিল বিভাগ থেকে কোনো রায় আসে তখন হচ্ছে আপনি যদি সেই রায়টি আপনার যদি মনে করেন যে আপনি ন্যায় বিচার পাননি তাহলে হচ্ছে আপনি অবশ্যই সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারেন। তো সেক্ষেত্রে তারা যেহেতু হচ্ছে এটি আপিল বিভাগ থেকে কর্তৃক একটি রায়, সেক্ষেত্রে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে তারা আপিলে গিয়ে লিভ টু আপিল করতে পারেন, অর্থাৎ প্রধান বিচারপতি বরাবর। তো সুতরাং হচ্ছে তাদের কাছে রাষ্ট্রপতির কাছে যেতে হবে না, তারা যে এই রায়টি হয়েছে এই রায়টির বিরুদ্ধে আসলে লিভ টু আপিল করতে পারবেন, মানে যেটিকে আমরা রিভিউ বলে থাকি। আসলে রিভিউ বলে থাকি। আর যেটি হচ্ছে এইখানে তো আরো অনেক আসামি ছিলেন, আপনি যেটা আমরা দেখেছি এর আগে 19 জন আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। বাকি আসামিদের ক্ষেত্রে আসলে কি বলেছে? তাদেরকেও কি খালাস দিয়েছে? দেখুন আনোয়ার, এখানে কিন্তু আসলে আদালতে একটি ভালো শুনানি হয়েছে। বিশেষ করে আপনি যখন এই অপরাধীদেরকে খালাস দিবেন, অর্থাৎ তখন তো আপনার প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে। তখন কিন্তু আসলে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটি আদালতে রেখেছেন, অর্থাৎ যে 21 আগস্ট একটি গ্রেনেড হামলা যে হয়েছে এটি তো আমরা সবাই জানি এবং সেই সাথে আপনিও জানেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি রয়েছেন জিল্লুর রহমান, তার সহধর্মিনী আইবির রহমানও কিন্তু এই মামলায় এই হামলায় মারা যান এবং সেই সাথে কিন্তু আরো 24 জন মারা গিয়েছেন। অর্থাৎ এরকম একটি হামলা হয়েছে এবং সেটি হচ্ছে দেশের ইতিহাসে যতগুলো হামলা হয়েছে তার মধ্যে একটি ন্যাক্কারজনক
হামলা। এবং এরই পরিপ্রেক্ষিতে দেখুন যে মুফতি হান্নান রয়েছে এই মামলার যে আসামি একজন, এবং সেই সাথে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যিনি রয়েছেন, তিনিও কিন্তু এই মামলায় একটি সাক্ষ্য দিয়েছেন। বিশেষ করে তিনি যে তার তৃতীয় জবানবন্দি দিয়েছেন, সেখানে কিন্তু আসলে তিনি দোষ স্বীকার করেছিলেন, এবং সেই সাথে মুফতি হান্নানও কিন্তু আসামিদের নিয়ে যে সাক্ষ্যটি দিয়েছিলেন, সেখানে কিন্তু বলছেন যে আসামিরা আসলে অপরাধী। সুতরাং আপনি এইগুলো যখনই আপনার থাকবে আপনার রেকর্ড, তখন তো আপনি এটি আসলে দায়ভার কখনোই এড়াতে পারবেন না। সেক্ষেত্রে এখন হচ্ছে কি যে রাষ্ট্রপক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে বা আসামি পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি যেহেতু কয়েক ধাপে এখানে আসামিদেরকে অভিযুক্ত করেছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম যখন নতুন করে এসেছে, আসলে এটি কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আদালতে তুলে ধরেছেন যে আসলে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে আসলে এটি করা হয়েছিল। তো যখনই আসলে এটি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন কিন্তু আদালত বলেছে আসলে যে তৎকালীন সরকার প্রধান যারা ছিলেন বা হচ্ছে তৎকালীন বিশেষ করে শেখ হাসিনার কথাই বলেছেন যে তিনি আসলে যেহেতু এটিকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আসলে এই আসামিদেরকে অন্তর্ভুক্ত করেছেন, সুতরাং তিনি আসলে চাননি যে এটির প্রকৃত বিচার হোক বা প্রকৃত অপরাধী যারা সেটি আসলে শনাক্ত হোক। সুতরাং এই মামলায় হচ্ছে আদালতের তো কিছু করণীয় নাই, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এটি বোঝার চেষ্টা করতেছি যে আদালত থেকে কি বলা হয়েছে। আপনি বলছিলেন একটু আগে যে এই ঘটনা তো ঘটেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, 24 জনের মতো প্রাণ হারিয়েছেন, এটি আসলে সত্য। তাহলে কারা ঘটিয়েছে সেটি আসলে তদন্ত করার জন্য এমন কোনো নির্দেশনা আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা, যে প্রকৃত আসামি কারা তাদেরকে চিহ্নিত করে সামনে নিয়ে আসা, এমন কোনো নির্দেশনা এসেছিল কিনা? আনোয়ার, যখন হচ্ছে আপনার নিম্ন আদালত যে রায়টি দিয়েছিল, আপনি জানেন যে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছিল, যেহেতু অধিকতর তদন্ত বা অধিক মামলার জন্য সামনে এসেছে, অর্থাৎ আসামি পক্ষ আবার হচ্ছে যখন আপিল করেছে হাইকোর্টে বা এখন আপিল বিভাগে আসে, তখন তো এক ধরনের নিষ্পত্তি এখনো হয়েছে। তারপর আমার কথা হচ্ছে কেউ না কেউ তো ঘটিয়েছে, আপনি বলছেন। তাহলে অর্থাৎ আদালত থেকে বলেছে কিনা যে আসলে তদন্ত হোক, প্রকৃত আসামিরা বের হয়ে আসুক? হ্যাঁ, আমি এখানেই আসবো। দেখুন, যেটি বলছিলাম যে নিম্ন আদালতে আরো 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এখানে কিন্তু নিম্ন আদালত যখন এই রায়টি দিয়েছে, তখন কিন্তু আসামিদের দোষী করেই কিন্তু আসলে রায়টি দিয়েছিল, তখন কিন্তু কোনো পর্যবেক্ষণ রাখেনি। কিন্তু এই রায়টি যখন হাইকোর্টে এসে স্থগিত হয়ে যায়, বিশেষ করে যখন আসামিরা খালাস পেয়ে যায় সবাই, তখন কিন্তু হাইকোর্টে একটি পর্যবেক্ষণ রেখেছিল। তথ্য হচ্ছে যে এই মামলাটি আবার পুনরায় তদন্তের জন্য, অর্থাৎ হচ্ছে অধিকতর তদন্ত করার জন্য বা পর্যবেক্ষণে এটি কিন্তু রেখেছিল। যেহেতু হচ্ছে এখানে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে যেহেতু খালাসের সুযোগ দিয়েছে, তাহলে হচ্ছে প্রকৃত অপরাধী কারা এটি বের করার জন্য একটি তদন্ত করার কথা বলেছিল। কিন্তু আজ যখন আপনার আপিল বিভাগে এটি হচ্ছে আবার পূর্ণাঙ্গ শুনানি হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে, তখন কিন্তু আসলে এটি যে পর্যবেক্ষণে কিন্তু আদালত বলছেন যে এটি আর তদন্ত করার দরকার নেই, অর্থাৎ এখানেই এই মামলা চূড়ান্ত নিষ্পত্তি হলো এবং এখানেই শেষ, নতুন করে এই মামলার তদন্তের দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টি এমনই দাঁড়ায়, দেখুন যে আসলে বাংলাদেশের ইতিহাসে 21 আগস্ট বলতে কোনো ঘটনা ঘটেনি। 21 আগস্ট বলতে কোনো ঘটনা যেহেতু ঘটেনি, সুতরাং এই মামলায় কেউ তো আহত হয়নি বা কেউ নিহত হয়নি। এটি আসলে বর্তমান প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আদালত থেকে আপনি বলছেন যে যখন হাইকোর্ট ডিভিশন যখন মামলাটি এক ধরনের নিষ্পত্তি করে, তখন এটার আবারও বলছিলেন যে আসলে আসামি কারা সেটি যেন চিহ্নিত হয়। কিন্তু এখন আপিল বিভাগ হচ্ছে সম্ভবত এই পর্যবেক্ষণে কিছুটা সংশোধনী এনেছেন, ব্যাপারটি এটিই তো? হ্যাঁ, এটি। এবং সেই সাথে যখনই আপনার এই সংশোধনীটি আপিল বিভাগ বলেছে, তখন কিন্তু আসলে রাষ্ট্রপক্ষ বলেন বা হচ্ছে অন্য যারা ছিলেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে আসলে তাহলে এই যে ঘটনাটি ঘটলো বা এটি তো চিরন্তন একটি সত্য ঘটনা আমরা যেহেতু জানি, তো হচ্ছে আসলে এইটার ফলাফল কি হবে? তখন কিন্তু আদালত এই প্রশ্ন বলেছেন যে তৎকালীন ক্ষমতায় যারা ছিলেন তারাই আসলে চাননি যে প্রকৃত অপরাধী কারা তারা শনাক্ত হোক। যেহেতু আপনার বাদী বা হচ্ছে ভিকটিম তারাই যদি না চায়, তখন তো আদালতের আর কিছু করা থাকে না। আপনারা কি আজকে রায়ের পর রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীর সাথে কথা বলতে পেরেছিলেন কিনা, কিংবা একই সাথে আসামি পক্ষ খুবই স্বাভাবিক তারা সন্তুষ্টি প্রকাশ করবে যেহেতু এটা চূড়ান্ত নিষ্পত্তি, তাদের যাদেরকে আসামি হিসেবে করা হয়েছিল তারা খালাস পেয়েছে, রাষ্ট্রপক্ষের কারোর সাথে কথা বলতে পেরেছিলেন? না, এই ব্যাপারে হচ্ছে মিডিয়াতে কোনো রাষ্ট্রপক্ষের কেউই কথা বলেননি। তো হচ্ছে আসামি পক্ষের আইনজীবীরা কথা বলেছেন এবং তারা তো সবাই একই কথা বলেন যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জুলাই যে অভ্যুত্থান ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার প্রক্রিয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালে আমরা জানি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রথমে আসামি ছিলেন, তারপরে হচ্ছে উনি নিজেকে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আসামি থেকে তিনি হয়েছেন রাজসাক্ষী। এখন জনমনের প্রশ্ন বা সবার একটু জানার আগ্রহ থাকে, রাজসাক্ষী হলে কি আসামি থেকে দায় মুক্তি পাওয়া যায় কিনা, আদালত কি বলে, আইন কি বলে? ধন্যবাদ আনোয়ার আপনাকে। যে আমরা সবাই এটি জানি যে গত 2 সেপ্টেম্বর হচ্ছে সাক্ষীর কাঠগড়ায় থেকে আসামির কাঠগড়ায় থেকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন আমাদের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দেখুন, এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ ঘটেছে, এই
এতে কিন্তু একাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে এমন একটি মামলা যেখানে আসামি করা হয়েছে এই তিনজনকে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং যেহেতু দুজন আসামি পলাতক রয়েছেন এই মামলায় এবং একজন তিনি জেলে রয়েছেন সাবেক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু এই মামলাতে রাজসাক্ষী হওয়ার জন্য একটি আবেদন করেন ট্রাইব্যুনাল বরাবর এবং সেই আবেদনে কিন্তু সাড়া দেন ট্রাইব্যুনাল এবং তারই ধারাবাহিকতায় তিনি হচ্ছে গত 2 তারিখে সাক্ষ্য দেন। এবং তার সাক্ষ্যে যে বিষয়গুলো চলে আসে, দেখুন এখানে কিন্তু কয়েকটি বিষয় চলে আসছে। অর্থাৎ তিনি যে আইজিপি হিসাবে ছিলেন তার মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে আরো 2টি মেয়াদ বাড়িয়ে কেন আইজিপি রাখা হয়েছে, এটি যেমন চলে এসেছে। সেই সময়কাল থেকে শুরু করে 2024 পর্যন্ত পুলিশ বাহিনীর অবস্থা কেমন ছিল সেটি চলে এসেছে। এবং সেই সাথে হচ্ছে জুলাই আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল এবং পুলিশ বাহিনীর ভূমিকা কি ছিল, এটি নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তো হচ্ছে তিনি যে বিষয়গুলো বলেছেন, দেখুন যে তাকে 2 মেয়াদে কেন রাখা হয়েছে। আচ্ছা, এই সাক্ষী দিলে আসলে তিনি বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা, বা ধরেন হয়তোবা অপরাধ প্রমাণিত হলে তিনি তার ফাঁসি হতে পারত, যেহেতু তিনি এখন সাক্ষী দিচ্ছেন, তাহলে কি আদালত সেই বিবেচনায় তাকে মামলা অর্থাৎ যে রায় হবে সেটি কমিয়ে দেয়া বা খালাস দেয়া বা রায় শাস্তি কম দেয়া, এমন কোনো ঘটনা আসলে হয় কিনা বা নজির আছে কিনা বা হবে কিনা? দেখুন আনোয়ার, একজন হচ্ছে আসামি যখন রাজসাক্ষী হয় তিনি কিন্তু একটি আসামি আসলে রাজসাক্ষী হন, অর্থাৎ এখানে কিন্তু একটি সুযোগ তার জন্য রয়েছে। অর্থাৎ রাজসাক্ষী কারা হতে পারে, যে ওই মামলার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত যারা, তারাই আসলে রাজসাক্ষী হতে পারেন। তো সেখানে রাজসাক্ষী যিনি হচ্ছেন তার সাক্ষীতে যদি ট্রাইব্যুনাল খুশি হয়ে থাকেন বা হচ্ছে সন্তোষ প্রকাশ করে থাকেন, তাহলে আসলে সেক্ষেত্রে তার সাজার পরিমাণ কমে যেতে পারে বা তিনি খালাসও হতে পারেন। তো হচ্ছে সেক্ষেত্রে যে কোনো কিছু একটা ঘটতে পারে। এখন আপনার এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে তিনি যে সাক্ষীটা দিচ্ছেন আসলে সেটির উপর ট্রাইব্যুনাল কতটা সন্তুষ্ট প্রকাশ করবে বা হবে, বা হচ্ছে প্রকৃত যারা এখানে আরো যে আমি বললাম যে এই মামলায় 3 জন আসামি, সেক্ষেত্রে বাকি যে 2 জন তাদের আসলে তিনি তাদের সম্পর্কে কতটা তথ্য আদালতকে দিতে পারছেন, তথ্য আসলে দিতে পারছেন বা পুরো ঘটনা সম্পর্কে। অনিল রনি, আমরা বুঝলাম যেটি হচ্ছে এটি হচ্ছে মূলত ব্যাপারটি, এটি যে রাজসাক্ষী হলে কিছুটা সুবিধা পাওয়া যায়, হয়তো তিনি আদালত যদি তার সাক্ষ্যতে সন্তুষ্ট হয় হয়তো তাকে খালাসও দিতে পারেন, কিংবা তার শাস্তির যে পরিমাণ সেটি হয়তোবা কমে যেতে পারে, তিনি সেই সুবিধাটি নিচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখন আজকেও তো তিনি সাক্ষ্য দিয়েছেন, আপনি যেমনটি বললেন, আজকে গুরুত্বপূর্ণ কি বলেছেন তিনি, বা হচ্ছে যে 2 জন আসামির কথা বললেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, তাদের বিপক্ষে বা তাদের সেই সাক্ষ্য আসলে কি দিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনো কথা বলেছেন কি আজকে? আনোয়ার, এখান থেকে আমি একটু এই পার্টটা শেষ করি, দেন আপনি যেটি বললেন। তারপর হচ্ছে দেখুন এখন স্টেট ডিফেন্স যেহেতু 2 জন আসামি পলাতক রয়েছেন এখানে, তো হচ্ছে শেখ হাসিনার আইনজীবী যিনি রয়েছেন আমির হোসেন, তিনি কিন্তু আসলে আমাদের যখন ব্রিফ করছেন তখন কিন্তু একটি বিষয় বলেছেন, অর্থাৎ এই মামলায় যেহেতু 3 জন আসামি এবং সেক্ষেত্রে আমরা সবাই জানি যে বলা হচ্ছে যে শেখ হাসিনা কমান্ড দিয়েছেন, কাকে দিয়েছেন, অর্থাৎ তখন তো পুলিশ প্রধান ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি তো আসলে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছেন। তো সেক্ষেত্রে যেহেতু তিনি আসলে স্বীকার করেছেন, তার অন্য যে 2 জন আসামি তারা কিন্তু স্বীকার করেননি যে তারা এই মামলায় প্রত্যক্ষভাবে যুক্ত বা তারা অপরাধ করেছেন, যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন। কিন্তু হচ্ছে তিনি তো নিজে স্বীকার করেছেন যে এই মামলায় তিনি প্রকৃত অপরাধী, তাহলে হচ্ছে এই অপরাধী তিনি কিভাবে এখান থেকে সাজা তার মৌকুফ হবে বা হচ্ছে তিনি সাজা পাবেন না, যেহেতু তিনি নিজ মুখে স্বীকার করেছেন, সুতরাং এখান থেকে তার বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, তার আসলে সাজা ভোগ করতেই হবে। এটি হচ্ছে স্টেট ডিফেন্সের কথা। এখন আমি আপনাকে বলি যে এই মামলা আসলে গত 2 সেপ্টেম্বর তিনি তার যে সাক্ষ্য বা জবানবন্দি তিনি সেটি দিয়েছেন। আজ তার আসলে তিনি কোনো সাক্ষ্য দেননি, আজ তাকে হচ্ছে স্টেট ডিফেন্স যিনি ছিলেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী তাকে আসলে জেরা করেছেন এই মামলায়। তো জেরায় দেখুন আসলে অনেক বিষয়গুলো চলে এসেছে, বিশেষ করে তৎকালীন যে আমি বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, যে তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, তিনি যে বিষয়টি বলেছেন, দেখুন যে আসলে তৎকালীন পুলিশ বাহিনীতে আসলে গোপালগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ ছিল এবং সেই গ্রুপ আপনার অনেক রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে এবং কারো সাথে আবার শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ ছিল। বিশেষ করে তৎকালীন ডিএমপি কমিশনার যিনি ছিলেন তার কথা বলেছেন, বা তৎকালীন আরো এডিসি তার ওসি থেকে শুরু করে বিভিন্ন থানার ওসির কথাও বলেছেন তিনি। এবং এই যে বিষয়গুলোতে আসলে সম্পূর্ণ তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে আসলে তৎকালীন শেখ হাসিনা আসলে এই মামলায় জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার আসলে প্রত্যক্ষ মদতদাতাই, তিনি এটি সরাসরি আদালতকে বলেছেন। আদালতকে বলছেন, কিন্তু একই তো আইজিপি তো এটিও বলেছেন, তাকে 2য় মেয়াদের নিয়ে একটি কথা বলেছেন, সে আসতে চায়নি 2য় মেয়াদে। তখন তাকে যে আসামি পক্ষের যে আইনজীবী সেখানে আছে তিনি আসলে কি বলেছিলেন, তিনি সত্য বলছেন বা মিথ্যা বলছেন, এমন কোনো কিছু বলেছেন যে আইজিপি যেটি বলছে আমি 2য় মেয়াদে থাকতে চাইনি, অর্থাৎ সে বার্তাটি তিনি সাবেক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছিলেন, তার বিপরীতে আসলে আসামি পক্ষের আইনজীবী কি বলেছিলেন? দেখুন আইজিপি যখন বলছেন যে তিনি 2য় মেয়াদের জন্য থাকতে চাননি, তখন কিন্তু আসলে তাকে যখন জেরা করা হয়েছে তখন কিন্তু স্টেট ডিফেন্স যিনি তিনি কিন্তু
বারবারই বলেছেন যে একজন মানুষ যদি হচ্ছে এই পদে না থাকতে চায় তাকে তো জোর করে রাখা যায় না। অবশ্যই আপনার ইচ্ছে ছিল এবং সেই সাথে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী হয়তো বা চাচ্ছিল, এই জন্যই আপনি থেকে গেছেন, সুতরাং আপনি মিথ্যা বলার সুযোগ নেই। এবং দেখুন তিনি যে এখানে যুক্তিটি দাঁড় করেছেন, তিনি কিন্তু বারবারই বলছেন যে হচ্ছে পুলিশের মধ্যে একটি গ্রুপিং ছিল এবং বিশেষ করে গোপালগঞ্জ কেন্দ্রিক, অর্থাৎ তিনি অবসরে যাওয়ার পরে এই পদে যারা আসবেন সেটি নিয়ে আসলে একটি ধোঁয়াশা ছিল, অর্থাৎ কে আসতে পারেন বা হচ্ছে যেহেতু দুটি গ্রুপ কখনোই মীমাংসাতে ছিল না, এই জন্য হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তিনিও চাচ্ছিলেন এই বিষয়টি যাতে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে না যায়, অর্থাৎ পুলিশ বাহিনীর সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, এই জন্যই আসলে তাকে দ্বিতীয় মেয়াদে আবার এখানে রাখার কথা বলা হয়েছে। অলিল রনি, আমরা আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে সংবাদ বিশ্লেষণ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানে শেষ করবো। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।